আমি একটা শোরুমের পাশে দিয়ে মানে মোহাম্মদপুরে ছিলাম, আমি একটা শোরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল একটা ড্রেস। ড্রেস মিন্স হচ্ছে সেই দোকানটার সেই শোরুমটার প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং ওই প্রোডাক্টটা সবাই কিনতে পারবে না। মানে যারা রিচ না, যাদের পকেটে টাকা নাই, তারা কখনোই কিনতে পারবে না। আর আমি অনেক স্ট্রাগলার, আমি ছোটবেলা থেকে ফাইট করে বড় হচ্ছি আমার ফ্যামিলির সাথে, কারণ আমি আমার এই সিনেমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমি আমার এই ড্রিম সত্যি করার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমার বাবা তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল মালিক, তিনি হচ্ছে শিল্পপতি, কিন্তু আমি তাকে ফেলে দিয়ে চলে আসছি, নিজের লাইফ নিজে লিড করছি। তখন সেই মুহূর্তে যখন আমার ওই ড্রেসটা পছন্দ হয়, আমি যাই, সাহস করে শোরুমে যাই। আমি জানি যে ওই শোরুমের প্রোডাক্টগুলির প্রাইস অনেক বেশি। একটা জিন্সের প্যান্ট ছিল এবং একটা শার্ট ছিল পরানো ডলের মধ্যে। তখন আমি ওইটার প্রাইস যখন জিজ্ঞেস করলাম, আমাকে প্রাইস বলেছিল, তখন এটা হচ্ছে 2011 সালের কথা। তখন ওই ড্রেসটার প্রাইস বলেছিল 6500 এবং প্যান্টার দাম ছিল 9500 টাকা। ইটস টু মাচ এক্সপেন্সিভ। আমি জাস্ট ওখান থেকে মাথাটা নিচু করে আমি থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, জাস্ট প্রাইসটা জানার জন্য এসেছিলাম। বাট আমার রাতে স্বপ্নে এসেছিল এই ড্রেসটা, কিন্তু আমি কিনতে পারিনি বিকজ আই হ্যাভ নো মানি। আমার ওই অ্যাবিলিটি ছিল না ওই মুহূর্তে, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। মানবতা আজ তুমি কোথায়, তোমাকে খুঁজে বেড়ায়, ভালো লাগে না তো আর জীবনের চড়াই উতরায়। মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত, বলো থামবে কবে এই যুদ্ধ। সরি, আমি আসলে ইমোশনটা নিয়ে আসার জন্য গিয়েছি, কণ্ঠ আমার খুবই বাজে, তারপর ট্রাই করেছি। আমি মধ্যবিত্ত সিনেমা নিয়ে কিছু কথা বলতে চাই, আমার ব্যক্তিগত বিষয় না, সেটা হচ্ছে মধ্যবিত্ত নিয়ে বলতে চাই, বিকজ আজকে যেহেতু মধ্যবিত্ত সিনেমার প্রেস মিট, সো আমি মধ্যবিত্ত নিয়ে কথা বলবো। আমাদের এই সিনেমাটার পেছনে না অনেক স্ট্রাগল আছে, যদিও একটু আগে আমাদের নায়িকা এলিনা শাম্মী তিনি বলেছেন, সত্যি অনেক স্ট্রাগল আছে। আমরা যখন এই কাজটা করতে যাই, আমরা অনেক কিছুর সম্মুখীন হই। গতকালকেও আমার সাথে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তখন আমার কাছে মনে হলো কি বাধা মানে প্রত্যেকটা কাজের আগে, যে ভালো কাজগুলোর আগে না কিছু বাধা আসে, সেটাই হচ্ছে আমাদের সাথে। হয়তো ভালো কিছু সামনে অপেক্ষা করছে। সো আপনারা যারা আমার কথা শুনছেন প্রেসের মাধ্যমে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব ছবিটা হলে এসে দেখবেন। বিকজ 2021 সালে আমি যতদূর জানি আমাদের মধ্যবিত্ত সংখ্যা ছিল 4 কোটি, এখন 5 কোটিরও বেশি হয়ে গেছে। প্রত্যেকের জন্যই মুভিটা। আমার এখনো মনে আছে, মানে আমি ইমোশন হয়ে যায়, বিকজ আমি যখন ফার্স্ট তানভীর ভাইয়ের সাথে দেখা করি, তিনি আমাকে মধ্যবিত্ত বেশি না, জাস্ট কিছুখানি মানে অল্প একটু অংশ গল্পের আমাকে সে শুনিয়েছে। আমি বলেছি আমি এই গল্প করব, আমাকে যদি আপনি সুযোগ করে দেন তাহলে আমি আপনার মুভিতে কাজ করতে চাচ্ছি, এবং গানের 2টা লাইন শুনিয়েছিলেন। ইতিমধ্যে আমাদের কিন্তু মধ্যবিত্ত সিনেমার টান গানটা রিলিজ হয়েছে। আমাকে অনেকে টেক্সট করেছে, আমি স্ক্রিনশট তুলে রেখেছি। আমি ভেবেছি যে এই স্ক্রিনশটগুলা আমি আমার লাইফে ফ্রেম বাঁধিয়ে রাখবো, বিকজ আমার কোনো একটা সিনেমার গান, সেটা হচ্ছে ফার্স্ট সিনেমা, সেই সিনেমার গান হচ্ছে রিলিজ হয়েছে এবং সবাই প্রশংসা করেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে থ্যাংক ইউ রানা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আসছেন, আমার কাছে খুবই ভালো লাগছেন, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না আমার মুভির ফার্স্ট ডিরেক্টর হচ্ছে রানা ভাইয়া। ওনার চলরং মুভিতে আমাকে সুযোগ করে দিয়েছে, আমি ওখানে কাজ করেছি। তারপর আমার তানভীর ভাই আমাকে সোলো হিরো হিসেবে হোক, অভিনেতা হিসেবে হোক, আমাকে সে সুযোগ করে দিয়েছে। আমি তানভীর ভাইয়ের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাকে সবসময়, কারণ সে আমাকে এত ভালো একটা নামের, এত সুন্দর একটা গল্পের, যেখানে গল্পটাই হিরো, সেই গল্পের হিরো আমাকে করেছে তিনি। আমি সত্যি সত্যি কৃতজ্ঞ তার কাছে।
এবং আপনাদের কাছে যারা প্রেস আজকে আছেন, প্রেসের সাংবাদিক ভাইরা, সবার নাম তো আমি বলতে পারবো না, তাহলে আজকে রাত পার হয়ে যাবে। সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের মুভিটাকে সাপোর্ট দিবেন, যেন বাংলাদেশের প্রত্যেকটা মধ্যবিত্তর গড়ে না, শুধু উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকের গড়ে যেন এই গল্পটা ছড়িয়ে যায়। মানুষ একটু আগে একজন একটা কথা বললো, আমার কথাটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং হয়তো আই থিঙ্ক হচ্ছে যে উনি এক্সপ্লেন করে নাই বা শর্টকাট বলেছে। আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করতে চাই, যদি আমাকে একটু সময় দেন। আমার মনে আছে অনেক ছোটবেলার গল্প এটা। আমি একটা শোরুমের পাশে দিয়ে, মানে মোহাম্মদপুরে ছিলাম, আমি একটা শোরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল একটা ড্রেস মিন্স হচ্ছে সেই দোকানটার, সেই শোরুমটার প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং ওই প্রোডাক্টটা সবাই কিনতে পারবে না। মানে যারা রিচ না, যাদের পকেটে টাকা নাই, তারা কখনোই কিনতে পারবে না। আর আমি অনেক স্ট্রাগলার। আমি ছোটবেলা থেকে ফাইট করে বড় হচ্ছি আমার ফ্যামিলির সাথে, কারণ আমি আমার এই সিনেমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমি আমার এই ড্রিম সত্যি করার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমার বাবা, তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল মালিক, তিনি হচ্ছে শিল্পপতি, কিন্তু আমি তাকে ফেলে দিয়ে চলে আসছি, নিজের লাইফ নিজে লিড করছি। তখন সেই মুহূর্তে যখন আমার ওই ড্রেসটা পছন্দ হয়, আমি যাই, সাহস করে শোরুমে যাই। আমি জানি যে ওই শোরুমের প্রোডাক্টগুলির প্রাইস অনেক বেশি। একটা জিন্সের প্যান্ট ছিল এবং একটা শার্ট ছিল পরানো ডলের মধ্যে। তখন আমি ওইটার প্রাইস যখন জিজ্ঞেস করলাম, আমাকে প্রাইস বলেছিল, তখন এটা হচ্ছে 2011 সালের কথা। তখন ওই ড্রেসটার প্রাইস বলেছিল 6500 এবং প্যান্টার দাম ছিল 9500 টাকা। ইটস টু মাচ এক্সপেন্সিভ। আমি জাস্ট ওখান থেকে মাথাটা নিচু করে আমি থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, জাস্ট প্রাইসটা জানার জন্য এসেছিলাম। বাট আমার রাতে স্বপ্নে এসেছিল এই ড্রেসটা, কিন্তু আমি কিনতে পারিনি, বিকজ আই হ্যাভ নো মানি। আমার ওই অ্যাবিলিটি ছিল না ওই মুহূর্তে, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। বিকজ আমি ওই মুহূর্তে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, কারণ আমার বাবা অনেক বড় লোক হোক না কেন, তার অনেক টাকা থাকুক না কেন, কিন্তু বাট আমার তখন ওই মুহূর্তে ছিল না। আমি আমার যার সাথে ছিলাম সে মধ্যবিত্ত ছিল, আমার মামা। সো ওই মুহূর্তে আমার পক্ষে কেনা সম্ভব হয়নি। তখন আমি ফিল করেছি যে একজন মধ্যবিত্তর ফিলিংস কতটা কষ্ট। মানে সে একটু আমাদের খোকন, আমি আসলে ইমোশনাল হয়ে গেছি, আমাদের খোকন ভাইও বলে গিয়েছেন চাইলেই ওরা না অনেক কিছু করতে পারে না, আসলেই তা। সো প্রত্যেক মধ্যবিত্তদের গল্প এটা। সবাই আসবেন, সবাই দেখবেন ছবিটা। আমি এই কথাগুলো বলছি তাই বলে ভাবেন না যে এই টাইপের গল্প আমাদের মুভিতে, নো, নট লাইক দ্যাট। এটা জাস্ট মধ্যবিত্তদের লাইফস্টাইলটা বোঝাচ্ছি। সো গল্পটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে হলে আসতে হবে, আমাদের সিনেমাটা দেখতে হবে আর আমাদেরকে সাপোর্ট দিতে হবে। সো আপনারা তো বরাবরই দিয়ে আসছেন, আশা করি আগামীতে দিবেন। এবং তানভীর ভাই শুভকামনা, উমর ভাই শুভকামনা। এখানে অনেক গুণীজন আছেন, সবাইকে আমার সালাম। এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, এবং ইনশাল্লাহ হলে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।